রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের বাংলা ক্লাসে। দেখো আমরা আজকে চলে এসেছি তোমাদের যে বাংলা ক্লাসটা নিয়ে, সেটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ যারা উঠেছো এবছর তাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে আমরা পরপর স্কুলগুলো করে যাচ্ছি তারই আজকে সেকেন্ড ক্লাস নিয়ে। তো প্রথম ক্লাসে আমরা নমুনা প্রশ্নপত্রটা করেছি, দ্বিতীয় ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে প্রথম যে সেটটা রয়েছে তোমাদের আলিপুরদুয়ার হাই স্কুল, তার আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এটা ক্লাস 10-এর এটা আমরা নমুনা প্রশ্নপত্রের পরে যে প্রথম যে স্কুলটা রয়েছে সেটার আলোচনা। দেখো বেশি কথা বাড়াবো না, সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের কাজে লাগবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেন তপনের মেজো কাকু, মেজো মামা, বাবা নাকি মাসি? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে মেজো কাকু। ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। তারপরের লাইন কি ছিল, থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। অর্থাৎ তপনের মেশো, এরকম লেখক মেশো আছে বলে সে কি করতে পারছে, সে একটা গল্প লিখলো এবং তার গল্পটা ছাপাও হয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গে সে এই কথাটা বলেছিল। ঠিক আছে, আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের কি চোখ মুখ ঢাকা? ছবিতে, বাস্তবে, ইতিহাসে নাকি মুখোশে? আমরা দেখতে পাচ্ছি আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বলছেন আমাদের চোখ মুখ ঢাকা। ইতিহাস কি? ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলা আছে, কালি তৈরি করতে লাগে। কালি তৈরি করতে কি লাগে? দেখো অপশন কি দেওয়া আছে, আলু, ত্রিফলা, চুন নাকি মিশ্রি। তোমরা একটা লাইন এখানে মনে আছে, তিল ত্রিফলা। প্রাচীনেরা কি বলতো কালি তৈরির পদ্ধতি সম্পর্কে? তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। তো প্রাচীনেরা এই যে পদ্ধতিটা বলতেন কালি তৈরির, এই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি ত্রিফলা পাচ্ছি, তাই তো? ত্রিফলা, এই ত্রিফলা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের মনে রাখতে হবে ত্রিফলাটা কি। ত্রিফলা কি? আমলকি, হর্তকি এবং বহড়া। ঠিক আছে, ত্রিফলা তিনটে ফল, আমলকি, হর্তকি এবং বহড়া, এটা এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে। ত্রিফলা বলতে কি বোঝাচ্ছে? আমলকি, হর্তকি এবং বহড়া। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। বাঘের ডাক শোনা যাচ্ছে, নিম্নরেখ অংশটি সম্বোধন পদ, সম্বন্ধ পদ, ক্রিয়াপদ নাকি অব্যয় পদ? দেখো বাঘের ডাক, বাঘ শব্দটার সঙ্গে এর যোগ করা হয়েছে এবং বাঘের ডাক বা ধরো তোমার হাঁসের ডিম, এই ধরনের যখন এর যোগ থাকে মাঝে, বা কারো কিছু মানে যেটার সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাকে তো আমরা অকারক বলি। আর অকারক দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ এবং একটা হচ্ছে সম্বোধন পদ। তো এখানে সম্বন্ধ পদ হচ্ছে, সম্বোধন পদ কোনগুলো? যদি কাউকে আমরা আহ্বান করি, ডাকি, ও হে, ওরে, ওগো, এগুলো হচ্ছে সম্বোধন এইগুলো। ঠিক আছে, আর যখন আমরা কারোর সঙ্গে কারো সম্পর্ক বোঝাবো, বাঘের ডাক, এইগুলো হলে তখন কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সম্বন্ধ পদ। বোঝা গেল? পরেরটাতে চলে যাচ্ছে, দেখো অনুসর্গ মাত্রই। অনুসর্গ কি? তরে, মধ্যে, থেকে, হইতে, জন্য, এই সবগুলো, এগুলো মাত্রই কি? প্রত্যয়। প্রত্যয় তো হবেই না, সর্বনামও নয়, ধাতুও নয়, কি হবে? অব্যয় পদ। অনুসর্গ মাত্রই কি হয়ে যাবে? অব্যয় পদ। তাহলে একের দাগের যে 5টা ছিল সেগুলো পরিষ্কার। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করে জানিও, যে তোমাদের উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে এই রকমের প্রশ্নগুলো আমরা আলোচনা করলে, সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, তাহলে আমরা পরপর ভিডিওগুলো দিতে আমাদেরও ভালো লাগবে। দেখো 2-1 চলে যাচ্ছে। দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি ছিল? এটা ভালো করে মুখস্থ করবে, কারণ এটা তোমাদের পরীক্ষার যে কোনো প্রশ্ন আসুক জ্ঞানচক্ষু থেকে তোমরা এই কোটেশনটা লিখতে পারবে। কোটেশনটা কি ছিল এখানে? কথাটা কি ছিল? যদি কখনো লেখা ছাপতে দেয় তখন, তো সে নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। এটাই তার ছিল সংকল্প, এটাই সে শপথ নিয়েছিল, সংকল্প করেছিল। ঠিক আছে, আচ্ছা, রক্তের একটা কালো দাগ বলতে কবি কি বুঝিয়েছেন? রক্তের একটা কালো দাগ কি? এখানে আমরা একটু আগে কথা বলি, তারপর এই উত্তরটা বলছি। যে কালো রক্ত কখন কালো হয়ে যায়? যখন আমরা রক্ত কোথাও যদি পড়ে, এক্ষুনি পড়লেও লাল থাকবে, কিন্তু কিছুক্ষণ পর, 2 দিন পর, 4 দিন পর সেটা কি হয়ে যাবে? যত দিন পেরোবে সেই রক্তের দাগটা যদি থাকে তাহলে সেটা লাল থেকে কালোই পরিণত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কবি বলছেন যে সমস্ত সমতলে কি হলো? আগুন লেগে গেল, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো। কতক চলে যাওয়ার পর সেখানে যুদ্ধ হলো। তো সেই সময় সেখানে কি হলো? যুদ্ধ হওয়ার ফলে রক্তপাত হয়েছে, খুনোখুনি, মারামারি হয়েছে। তো তাতে সেই যে রক্তটা পড়েছিল সেই রক্তটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তো সেই রক্ত দ্বারা
বোঝানো হচ্ছে যে সেখানে ঘটে গেছে এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি। এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি সেখানে ঘটে গেছে বোঝাতেই রক্তের একটি কালো দাগ কথাটি কবি ব্যবহার করছেন। পরের প্রশ্ন চলে যাচ্ছি। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, কে কেন বিধ্বস্ত করছিলেন? আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার এই অংশটিতে বলা হচ্ছে স্রষ্টা। কে স্রষ্টা? কে এর উত্তর কি হবে? স্রষ্টা। কেন বিধ্বস্ত করছিলেন? কারণ নিজের সৃষ্টিতে তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি সন্তুষ্ট না হয়েই বারবার নিজের সৃষ্টিকে কি করছিলেন? বিধ্বস্ত করছিলেন। আচ্ছা, 4 দাগের প্রশ্ন কি আছে? বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কথাটি হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটি বাংলায় চালু ছিল। পরের প্রশ্ন 2-5 ব্যাকরণ থেকে একটা প্রশ্ন আছে, দেখো। শিকারি বেড়াল গোঁফে চেনা যায়। এই গোঁফে চেনা যায়, গোঁফ, এই যে নিচে দেখো বলা আছে নিচে দাগ দেওয়া পদটির কারক বিভক্তি নির্ণয় করো। দেখো গোঁফে কি? গোঁফের দ্বারা চেনা যাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে? এটা হয়ে যাবে করণ কারক, তাই তো? করণ কারক। তোমরা কি লিখবে? এইভাবে লিখবে করণ কারকে কমা দিয়ে এখানে লিখতে পারো গোঁফ হচ্ছে মূল শব্দ হচ্ছে গোঁফ, তার সঙ্গে যোগ করা আছে কি এ, মানে গোঁফ হচ্ছে মূল শব্দ গোঁফ, এর সঙ্গে যোগ করা আছে এ, এ হচ্ছে কি? এ হচ্ছে বিভক্তি। তাহলে এখানে কি করণ কারকে এ বিভক্তি, এ বিভক্তি, ঠিক আছে? করণ কারকে এ বিভক্তি, বোঝা গেল? তো এইভাবে গোঁফ হচ্ছে করণ কারক, সেখানে এ বিভক্তি যোগ করা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটু বলে রাখি, যদি তোমাকে এই যে গোঁফে চেনা যায় বললো, কিন্তু কোন কারক না বলে বললো যে এটা কোন করণের উদাহরণ, তখন তোমরা কি দিতে? যখন যদি বলতো কোন করণের উদাহরণ, তখন উত্তরটা কি হতো? উত্তরটা হতো লক্ষণাত্মক করণ। কেন? কারণ এটা একটা লক্ষণ, গোঁফ একটা লক্ষণ, সেই লক্ষণ দ্বারা আমরা কি করতে পারছি? সেই লক্ষণ দ্বারা আমরা চিনতে পারছি বিড়ালটাকে, তাই এটা কি হয়ে যাবে? লক্ষণাত্মককরণ। বোঝা গেল? আচ্ছা, এই গেল 1 মার্কসের প্রশ্নগুলো, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি 3-এ। তোমরা ভালো করেই জানো, তোমাদের ক্লাস 10-এ 9-এও তোমরা করে এসেছো, ক্লাস 10-এ 1, 3 এবং 5 ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর নেই, 2 নেই, হ্যাঁ 4 নেই। তো 4 আছে কিন্তু মানে টেক্সটের এইখানে নয়, সেটা আছে সিরাজউদ্দৌলাতে। তো দেখো তারপর 3-1-এ চলে যাচ্ছি। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? তপনের বুকের রক্ত কেন ছলকে ওঠে? এটা 3 মার্কসের। তো 3 মার্কস পেতে গেলে তোমাকে কি করতে হবে? 3 মার্কসের মতোই লিখতে হবে। তোমাকে এখানে বলেই দিয়েছে যে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি। তুমি যদি দুম করে শুরু করে দাও একটা উত্তর যে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ হলো এই এই এই, তাহলে কিন্তু অনেক স্যার নাম্বার নাও দিতে পারেন। না দিতে পারেন মানে 0 বলছি না, না দিতে পারেন মানে 1.5 দিতে পারেন, 2 দিতে পারেন, কিন্তু তোমাকে 3-এ 3 পেতে গেলে কি করতে হবে? উত্তরটাকে ভালোভাবে সাজাতে হবে। এটা তো যেহেতু ভাঙা প্রশ্ন নয়, গোটা প্রশ্ন, তো কিভাবে লিখবে সেটুকু দেখো। দেখো উত্তর তো সবাই পারবে, কিন্তু সাজাতে কিভাবে হয় সেটা তোমরা এখন থেকে প্র্যাকটিস করলে তবেই তোমরা কিন্তু যখন মাধ্যমিক দেবে তখন ঠিকভাবে লিখে আসতে পারবে। প্রথম কথা হচ্ছে তপনটা কে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে প্রশ্নে। পুরো তুমি যে পড়ছো তোমার সিলেবাস, সেখানে তপনটা কে সেটা তোমাকে জানাতে হবে আগে। তারপর কি জানাতে হবে? তার বুকের রক্ত ছলকে উঠেছিল সেটা জানাতে হবে। তারপর তোমাকে জানাতে হবে কেন ছলকে উঠেছিল, তাহলে তোমার উত্তরটা কমপ্লিট হবে, ঠিক আছে? তাহলে তোমাকে বলতে হবে কি, এখানে প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের অন্যতম কিশোর চরিত্র হলো তপন। এই তপন তার মামা বাড়ি এসে জানতে পেরেছিল যে লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ হয়, তাই সেও, আমি উত্তরটাই বলছি, তাই সেও কি করেছিল? সেও একটা গল্প লিখে ফেলেছিল, তার ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখে ফেলেছিল। মেসো, নতুন মেসো কথা দিয়েছিল যে গল্পটা তার ছাপিয়ে দেবে, সেই আশায় তপন দিন গুনতে থাকে। দিন গুনতে গুনতে যখন দীর্ঘদিন হয়ে যায়, তার গল্পটি ছাপার আকারে প্রকাশ পেল না, মেসো এসে পৌঁছালো না, তখন সে আশা ছেড়ে দিয়েছিল। আশা ছেড়ে দেয় যে তার গল্পটি ছাপানো হবে, ঠিক আছে? তো এইভাবে যখন সে আশা ছেড়ে দিয়েছিল, হঠাৎ করে একদিন তার মেসো এসে পৌঁছে যায় তার বাড়িতে, মেসো এবং মাসি, এবং হাতে তাদের সন্ধ্যাতারা পত্রিকা। তো যেহেতু তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকাতেই ছাপানোর কথা ছিল, তাই তপন যখন দেখতে পেল যে হাতে সন্ধ্যাতারা পত্রিকা, সঙ্গে সঙ্গে সে ভেবে নিল, কি ভাবলো, যে তাহলে নিশ্চয়ই তার গল্পটি ছাপানো হয়েছে এবং তার গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরে বেড়াবে। তো এই কথা ভাবতে গিয়েই তার বুকের রক্ত কি হয়েছিল? ছলকে উঠেছিল। বোঝা গেল? পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো
একটা সপ্তাহ একটা বছর কেটে গেল। সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে? সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই সময়ের মধ্যে কি কি ঘটলো? 1+2 রয়েছে। দেখো এখানে 1 রয়েছে, তাহলে তুমি বলে দিতে পারো সপ্তাহ এবং বছর কেটে যাওয়ার মাধ্যমে বোঝাতে চাওয়া হচ্ছে যে সময়গুলো অতিক্রান্ত হলো। কিন্তু না, এইভাবে লিখবে না। অবশ্যই তোমাকে এটাও 1+2 থাকলেও এটা 3 মার্কসের কোশ্চেন, তাই তোমাকে শুরুটা কি করতে হবে? শুরুটা অবশ্যই করতে হবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবি বলেছেন সপ্তাহ এবং বছর কেটে গেল। এই সপ্তাহ এবং বছর কেটে গেল বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে সময় কতক চলে যাওয়ার পর সময়টা ধীরে ধীরে অতিক্রান্ত হয়ে যাচ্ছে। প্যারা চেঞ্জ করলে এখানে যতগুলো ভাঙা কোশ্চেন থাকবে ততগুলো তোমাকে প্যারা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে প্যারা চেঞ্জ করার পর কি লিখবে? এই সময়ের মধ্যে কি কি ঘটলো? এই সময়ের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, 2 মার্কস আছে, দুটো জিনিসই দেখতে পাচ্ছি। কি কি ঘটলো? এক, কথকের যে পায়ের দাগ ছিল তা বৃষ্টির জলে কি হলো? ধুয়ে গেল, মুছে গেল। এবং কথক যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। কার দ্বারা? ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ সেই রাস্তা দিয়ে হাঁটার কেউ নেই, তাই রাস্তায় কি হলো? ঘাস জন্মালো। এই দুটো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। একটা কথক চলে যাওয়ার পর তার পায়ের দাগ মুছে গেল এবং তার রাস্তায় ঘাস জন্মালো, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারের প্রশ্নগুলো হচ্ছে 5 মার্কসে। দেখো 4-এর 1 কি আছে? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। এই সব কথা বলতে কোন কথা বলা হয়েছে? এই সব কথা বলতে কোন কথা? মেসোর মহত্বের কথা। মেসো যদি না গিয়ে দিত তাহলে বলা হয়েছে যে মেসো গিয়ে না দিলে কি হতো? তপনের যে গল্পটা সেটা সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকরা কোড়ে আঙুল দিয়েও ছুঁতো না। এই কথাগুলোর মধ্যেই তপন কি হয়? হারিয়ে যায়, ঠিক আছে? তো এই সব কথা মধ্যে তপন হারিয়ে যায়। তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? তোমাকে অবশ্যই বলেছি, আমি তো এখানে বলে দিলাম কথাটা, কিন্তু কথাটা বলার আগে তোমাকে অবশ্যই শুরুটা সেভাবে করতে হবে যেভাবে আমি আগের প্রশ্নগুলোতে বললাম, ঠিক আছে? তো সেটা আর বলছি না, ডবল বলছি না, ওইভাবে কিন্তু শুরুটা করতে হবে, তবেই তুমি এখানে কিন্তু 3 পাবে। না হলে দেখো এখানে তেমন বিশেষ কোনো কথা নেই, হ্যাঁ, কিন্তু সেখানে 3-এ 3 দেবে না তোমাকে। তাই তোমাকে শুরুটা করতে হবে কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, কথার ছলে। সেগুলো এখানে চাওয়া হয়নি, কিন্তু কথার ছলে তোমাকে লিখতেই হবে, কারণ এখানে এটা একটা 3 মার্কসের কোশ্চেন। এটা তাই যে এখানে 3 মার্কসের কোশ্চেন আছে অথচ বেশি উত্তরটা বড় হবে না, সেখানে তো তোমাকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে মাস্টারের কাছ থেকে নাম্বারটা নিতেই হবে, তাই না? তাই তোমাকে দুম করে হঠাৎ করে শুরু করা যাবে না এখানে। তারপর কি বলা হচ্ছে? দেখো 2 নম্বরে বলা আছে তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? তপনের হারিয়ে যাওয়ার কারণ কি? তপন একটা স্বাধীন চেতা বালক। সে চেয়েছিল তার লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এবং সে তার মধ্যে শিল্পী সত্তাও বিদ্যমান, সে লিখে ফেলেছিল গল্প, কিন্তু সে কখনো কারো ছত্রছায়ায় বড় হতে চায়নি। সে হতে চেয়েছে নিজে আত্মস্বনির্ভর, নিজের লেখা নিজেই সে সবশেষে বলেছে নিজের লেখা নিজেই সে গিয়ে দেবে, তাতে ছাপা হয় হোক না হয় না হোক, তাই তো? তাহলে যখন মেসোর গুণগান করা হয়, মেসো ছাপিয়ে দিয়েছে, মেসো কারেকশন করে দিয়েছে, মেসো না গেলে সন্ধ্যাতারার সম্পাদক কোড়ে আঙুল দিয়েও ছুঁতো না, মেজো কাকু বলেছে আমাদের এরকম একটা মেসো থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এই যে সম্পূর্ণ কথাগুলো, এই কথাগুলোর মধ্যে মেসোর গুরুত্বটা বেড়ে যায়। তপন যেন সেখানে থাকে না, তাই সেই সব কথার মধ্যে তপন যেন কোথায় হারিয়েই যায়, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে আমাদের ঘর গেছে উড়ে। এখানে কাদের কথা বলা হয়েছে বুঝতে পারছো? এখানে সাধারণ দরিদ্র যে সমস্ত সাধারণ মানুষজন, সেই মানুষজনের কথা বলা হচ্ছে। তাদের ঘর উড়ে গেছে কেন? এটা হচ্ছে প্রশ্ন, তাদের ঘর কেন উড়ে গেছে? দেখো আমরা জানি এই কবিতাতে আয়ারও বান্দিবেতে থাকি কবিতাতে বলা হচ্ছে আমাদের ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান এবং পায়ের নিচে হিমানির বাঁধ। তাহলে আমাদের কোথাও যাওয়ার কোনো উপায় নেই। আমরা সাধারণ মানুষ, আমরা জাঁতা কোলে পড়ে গেছি, আমাদের কোথাও যাওয়ার উপায় নেই, তাই তো? আর তাই একটাই মাত্র কবি পদ দেখাচ্ছেন, বেঁধে বেঁধে থাকা। তো সেই প্রসঙ্গটা এখানে লেখার দরকার নেই। এখানে বলা হচ্ছে যে আমাদের কোনো উপায় নেই, কোথাও যাওয়ার, কোথাও কিছু করার আমাদের উপায় নেই। আর আমরা যে বাড়িতে থাকবো, বাড়িতে থাকারও আমাদের উপায় নেই। কেন? আমাদের বাড়িই নেই, আমরা সাধারণ মানুষ তো, আমাদের বাড়িই নেই। তাই কবি বলছেন কি আমাদের ঘর উড়ে গেছে, আমাদের বাড়ি নেই। উড়ে গেছে মানে কি? ডানা মেলে উড়ে গেছে? ডানা মেলে উড়ে যায়নি, উড়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, আমাদের ঘরবাড়ি কিছু নেই। তাই তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা স্থিরভাবে ভালোভাবে থাকতে পারছি না। তো আমরা এইরকম বিপজ্জনক জায়গায় কেন দাঁড়াবো এসে? যদি আমাদের ঘরবাড়ি থাকতো, আমাদের ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, তো এইরকম জায়গায় আমরা দাঁড়াবো কেন? কারণ কি? কারণ আমাদের ঘরই নেই, বাসস্থান নেই, আমরা যে থাকবো তার কোনো উপায় নেই। সেই কারণেই কবি বলছেন যে আমাদের ঘর উড়ে গেছে, অর্থাৎ আমাদের ঘর ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? তারপর দেখো নগ্ন করলো নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে
আপন নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটিয়েছিল। কারা? সাম্রাজ্যবাদী লোকেরা, ইউরোপীয় সাম্রাজ্যবাদী লোকেরা, যারা আফ্রিকাতে এসে কি করেছিল, আচ্ছা, প্রকাশ ঘটেছিল। তাদের সম্বন্ধে কবি কি মনোভাব, তাদের সম্বন্ধে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? দেখো এই প্রশ্নটা আলোচনা দেখো কি বলেছে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। আফ্রিকা কবিতা থেকে নেওয়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতার অংশবিশেষ এটা, তাই তো? এখানে এখানে কারা বলতে কবি কি বলা হচ্ছেন? কারা বলতে কবি বলছেন যে যে সমস্ত সাম্রাজ্যবাদী লোকেরা, যারা ইউরোপীয় সাম্রাজ্যবাদী লোকেরা যারা আফ্রিকার বুকে প্রবেশ করে আফ্রিকার ঘন জঙ্গলকে ধ্বংস করেছিল, আফ্রিকার মানুষজনকে কি করেছিল, আমি পরের উত্তরটাও এখানে বলে দিচ্ছি, আফ্রিকার মানুষজনকে ক্রীতদাসে পরিণত করেছিল। তো সেই সমস্ত মানুষজনেরা তারা আফ্রিকাতে ঢুকে শাসন, শোষণ, অত্যাচার করেছিল। কবি বলেছেন যে রক্তে আর অশ্রুতে মিশে কাদার পিণ্ডে পরিণত হয়েছিল সেখানকার ধুলো, তাই তো? তো তাই এই রকম তারা কি করছিল, নির্লজ্জ অমানুষিকতার পরিচয় দিয়েছিল। তারাও মানুষ, আফ্রিকার মানুষজনও মানুষ, এবং যারা তথাকথিত সভ্য, যারা ইউরোপীয় সভ্য সাম্রাজ্যবাদী লোকেরা, তারাও মানুষ। কিন্তু মানুষ হয়ে মানুষের কি করছে, যেভাবে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা করে তাদের কে কি বলবো, অস্থির করে তুলছে, সেটা কোনো মানবিকতার প্রকাশ পায় না, সেটার দ্বারা তাদের হিংস্রতারই প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, এই নির্লজ্জ মানুষগুলোর এই রকমই ছবি কবি কবিতায় ফুটিয়ে তুলছেন। তারপর দেখো কি বলছে, 5-1, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? কারা? কথকেরা। কথক শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকার, যিনি হারিয়ে কালি কলমের প্রাবন্ধিক, তিনি বলছেন যে আমরা কালি তৈরি করতাম। তাহলে কথকরা তারা কিভাবে কালি তৈরি করতেন? দেখো তারা কিভাবে কালি তৈরি করতেন, এই অংশটাতে 4 মার্কস আছে, তাই তো? তো তার আগেই তুমি শুরুতে কি লিখে দেবে, শ্রীপান্তরা কথকের কথা বলবে, হারিয়ে কালি কলম থেকে নেওয়া, তিনি বলেছেন এ কথা। আচ্ছা, তারপর প্যারা চেঞ্জ করে তারা কিভাবে কালি তৈরি করতেন। দেখো কালি তৈরির আমরা দুটো পদ্ধতি পাই এখানে। বড়রা একরকম ভাবে কালি তৈরির কথা বলতেন, কিন্তু কথকেরা সেই প্রসেসে কালি তৈরি করতে পারতেন না। কেন পারতেন না? কারণ সেটার অনেক জোগাড়ের ব্যাপার থাকে। ত্রিফলা, শিমুলের ছাল, ছাগলের দুধ, লৌহ পাত্র, হ্যাঁ, তো আমলকি, হর্তকি, বহড়া, এইগুলো সব কিছু জোগাড় করে করার তাদের পক্ষে সম্ভব ছিল না। তারা সহজ এক উপায় বের করেছিল। কি সহজ উপায়? বাড়িতে রান্না হতো কাঠের উনুনে। তখন কাঠের উনুনে রান্না হলে কড়াইয়ের তলায় একটা কালি জমতো, তাই তো? কড়াইয়ের তলায় কালি জমতো। তো সেই কালি তারা কি করতো, লাউ পাতা দিয়ে ঘষে তুলে নিত। লাউ পাতা দিয়ে ঘষে যখন তুলে নিয়ে একটা পাত্রে রাখতো। সেই পাত্রে তারা কি করতো, জল দিয়ে সেটাকে গুলে নিত। গুলার পর কেউ কখনো কি করতো, তাতে কোনো ছেলেরা হরিতকি ঘষত। কতকরা হরিতকি ঘষতে পারতো না, তারা কি করতো, আতপ চালকে বেটে সেখানে মিশিয়ে দিত। ঠিক আছে? তারপর একটা খুন্তি ধরে খুন্তির গোড়ার দিকটা আগুনে ঢুকিয়ে কি করতো, লাল টকটকে করে নিত। তারপর সেটা এনে সেই জলে ছেঁকা দিত। যেহেতু অল্প জল, তাই জল কি হতো, টকবক করে ফুটতো। ফোটার পর যে একটা থকথকে যে পদার্থ হতো, সেটাকে কি করতো, তারা ন্যাকড়া দিয়ে ছেঁকে দোয়াতে ঢেলে নিত। এইভাবেই তাদের কালি তৈরি হয়ে যেত। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন 5-2-তে চলে যাচ্ছি। দেখো, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাদের বলতে কাদের কথা বলা হচ্ছে? তাদের বলতে কাদের? কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে, তাদের বলতে এখানে কলমের কথা বলা হচ্ছে। যাই হোক, এখানেও তোমরা শুরু করবে শ্রীপান্ত অর্থাৎ নিখিল সরকার রচিত হারিয়ে কালি কলম প্রবন্ধে দেখা যায় প্রাবন্ধিক বলছেন কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবেন। এখানে তাদের বলতে কার কথা বলছি আমরা? তাদের বলতে কলমের কথা বলছি। তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন? দেখো তাদের ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে পুরনো দিন থেকে যেটা চলে আসছে তাদের কি। তখন প্রথমে কথকরা বাঁশের কঞ্চির কলম, তারপর ফাউন্টেন পেন এলো, ধীরে ধীরে কলমের অনেক পরিবর্তন এলো, তাই তো? কুইল ছিল, অনেক পরিবর্তন এলো। তো যতই পরিবর্তন আসুক না কেন, এই কলম দিয়ে অনেক ইতিহাস লেখা হয়েছে, বহু মানুষ। কবি বলছেন যে শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কীর্তিবাস ওঝা, এরা সবাই, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এরা সবাই কি করেছে, এই কলম দিয়েই অমর রচনা সৃষ্টি করে গেছেন। আবার অষ্টাদশ শতকে যাদের খুব সুন্দর হাতের লেখা, কবি বলেছেন না, প্রাবন্ধিক বলেছেন সমানি সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ, অর্থাৎ প্রতিটি অক্ষর, প্রতিটি ছত্র সমান, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন। তো সেই রকম অক্ষর যারা লিখতেন, তারা কি দিয়ে লিখতেন? কলম দিয়ে লিখতেন। এবং তারা 4 খণ্ড রামায়ণ কপি করতেন,
এক একটা বাড়িতে তাদেরকে কপি করতে ডাকা হতো, তখন তো জেরক্স মেশিন ছিল না, তখন যদি কখনো বই নষ্ট হয়ে যেতে বসেছে তখন গৃহস্থরা কি করতো, ওই লিপিকরদের যারা সুন্দর হাতের লেখা ছিল তাদেরকে ডাকা হতো পুঁথি নকল করানোর জন্য। তো এই যে কলমের ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে, এই ঐতিহ্য কি হচ্ছে, এই ঐতিহ্যের প্রতি কত শ্রদ্ধাশীল, কিন্তু এটা আস্তে আস্তে সেই কলমটা হারিয়ে যেতে বসেছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি কোনির প্রশ্নগুলোতে, মতিনন্দী রচিত কোনির প্রশ্নগুলোতে আমরা চলে যাচ্ছি। দেখো কি বলা আছে, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, কার খাওয়ার লোভ নেই? তোমাকে কি বলতে হবে, মতিনন্দী রচিত কোনি উপন্যাসের এক অন্যতম পুরুষ চরিত্র বিষ্ণুধর কথা বলেছে। বিষ্ণুধরের খাওয়ায় কোনো লোভ নেই বলেই সে জানিয়েছে, অথচ তার শরীর বিশাল মোটা, তাই তো? তো সে কি বলেছে, তার খাওয়ায় কোনো লোভ নেই। তাহলে কে বলেছে? বিষ্ণুধর বলেছে কথা। তার ডায়েটিং এর পরিচয় দাও, এই অংশটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তার ডায়েটিং এর পরিচয়, তার ডায়েটিংয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আগে সে প্রায় আধ কিলো ক্ষীর খেত, এখন খায় শুধু এখন খায় 300 গ্রামের, তাই তো? আগে এখন সে মাত্র 15টা লুচি খায়। ঘি খাওয়া ছেড়েই দিয়েছে, প্রায় 4 চামচের 1 বিন্দু বেশি খায় না। মেপে ভাত খায় 250 গ্রাম চালের, আর রাত্রে রুটি খায় 12 খানা, আর 4টে কড়া পাক, 2 গ্লাস মিশ্রির শরবতের সঙ্গে 4টে কড়া পাক খায়। ঠিক আছে, এইগুলো হচ্ছে তার ডায়েটিং এর পরিচয়। এটা তোমরা ভালো করে মুখস্থ করবে, এই অংশটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। 6-2 থেকে লীলাবতীর পরিচয় দাও। দেখো এখানে লীলাবতীর পরিচয় বলে লীলাবতী হলো এই সেই, এভাবে বলবে না, যেভাবে বললাম যে হঠাৎ করে শুরু করবে না, শুরুটা তোমাকে করতে হবে মতিনন্দী রচিত কোনি উপন্যাসের অন্যতম এক মহিলা চরিত্র বা এক নারী চরিত্র হলো কে, লীলাবতী। এই লীলাবতীকে আমরা উপন্যাসে ক্ষিতিশ সিংহের, জুপিটার সুইমিং ক্লাবের প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের স্ত্রী হিসেবে পেয়ে থাকি। তিনি বেটে খাট্টো মানুষ এবং ফর্সা চেহারার একজন মানুষ, কিন্তু গম্ভীর প্রকৃতির। আর তার দুটো শখ, কি কি দুটো শখ? এক হচ্ছে বিড়াল পোষা, তার বাড়িতে আমরা বিশু খুশি নামে দুটো বিড়ালকে দেখতে পাই, বিড়াল পোষা, এবং 2 হচ্ছে জল খরচ করা। এই দুটো তার শখ ছিল। তবে সে যথেষ্ট কর্মী মানুষ। কীরকম কর্মী মানুষ? কারণ প্রফেসর ক্ষিতিশ সিংহ যখন ওর যে সিনহা টেলারিং চালাতে ব্যর্থ হয়, যখন সেখানে ঋণের বোঝা চেপে যায়, ধার হয়ে যায়, যখন দোকানের ভাড়া মেটাতে পারে না, ঋণ না, যখন দোকানের ভাড়া মেটাতে পারে না, ধার হয়ে যায়, তো তখন লীলাবতী কি করলো, যে আর তাকে দিয়ে হবে না, তাই সে নিজে দায়িত্ব নিল এবং দোকানটার নাম পাল্টে দিল। দিয়ে কি করলো, মাত্র কয়েক বছরে প্রজাপতি নাম দিয়ে প্রজাপতি দোকানটাকে কি হলো যেন কয়েক বছরের মধ্যে খুব উন্নতি করেছিল। কথা বলেছেন যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। তো এটাই আমরা লীলাবতীর পরিচয় আমরা পেয়ে থাকি। তার বিদ্রোহী হওয়ার কারণ কি? তার বিদ্রোহী হওয়ার কারণ হচ্ছে লীলাবতী মশলা দেওয়া খাবার খেতে চাইতো, কিন্তু ক্ষিতিশ জানতো যে মশলা দিয়ে খাবার খেলে যথেষ্ট মানে শরীর ভালো থাকে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে যাওয়া সে ছেড়ে দিয়েছিল, শ্রাদ্ধ বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছিল, কারণ জানে কত, ক্ষিতিশ বলতেন যে এইগুলোতে গেলে আয়ু কমে যায়, এই খাবারগুলো খেলে আয়ু কমে যায়। তাই তিনি বাড়িতে সিদ্ধ খাবারের ব্যবস্থা করেছিলেন, মশলা দেওয়া খাবার তিনি খাবেন না বলে না বলেছিলেন। তো এতেই প্রতিবাদ জানায় কে, লীলাবতী, বিদ্রোহী হয়ে ওঠে। কিন্তু বিদ্রোহী হয়েও তার সবশেষে কোনো লাভ হয়নি। একদিন মাত্র, সপ্তাহে একদিন মাত্র সেই রান্নার অনুমতি পেয়েছিল, তাও আবার সেটা লীলাবতী নিজের জন্য। ঠিক আছে, এই ছিল আমাদের প্রশ্নের উত্তরগুলো। এবার দেখো 7 নম্বরেটা, এটা তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা 4 নম্বরে থাকবে, তোমাদের 4 মার্কসের থাকবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো এটা E2B, ইংরেজি থেকে তোমাকে কি করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে। এটা তোমাদের ফার্স্ট সামেটিভে থাকবে, আর থাকবে টেস্ট এবং ফাইনালে। তো ফাইনালে 4 থাকবে। দেখো আমরা প্রত্যেকটা পেজেরই এই E2B গুলোকে প্র্যাকটিস করবো। তোমরা এটা কিন্তু অবশ্যই শেষে থাকবে প্রতিদিন, তাই তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত না দেখলে এইগুলো কিন্তু তোমরা আলোচনাটা দেখতে পাবে না। তাই ভিডিওটা আমি চাইবো লাস্ট পর্যন্ত তোমরা দেখো। দেখো কি বলা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশন। দেখো যদি তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে চাও, ইউ মাস্ট ফাইন্ড টাইম ফর সিরিয়াস রিডিং। তাহলে তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে তার জন্য নির্দিষ্ট একটা সময়। ঠিক আছে, বাট সলিটারি স্টাডি ইজ নট এনাফ। কিন্তু তুমি যদি একা পড়াশোনা করো সেটা কিন্তু যথেষ্ট নয়। তাহলে কি করতে হবে, এখানে বলা আছে দেখো, ইউ
ক্যান লার্ন মাচ মোর থ্রু ডিসকাশন অ্যান্ড কনভারসেশন উইথ আদার। তুমি কি করতে পারো, তুমি অনেক বেশি, মাচ মোর, ইউ ক্যান লার্ন মাচ মোর, তুমি অনেক বেশি শিখতে পারবে, অনেক অনেক বেশি শিখতে পারবে। কি করতে হবে, আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে তুমি যদি পড়াশোনা করো তাহলে আরো অনেক বেশি শিখতে পারবে। তো এই ছিল আজকের প্রশ্নগুলো। যদি ভালো লাগে আমি একটা ভিডিওতে লাইক চাইবো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা পরপর ভিডিওগুলো তোমাদের জন্য এইভাবে নিয়ে আসবো। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।